47 বছর ধরে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ ইরানকে স্যাংশন দিয়ে রাখছে, নানা ধরনের স্যাংশন, ছোটখাটো স্যাংশন না। তারপরেও কিন্তু ইরান টিকে আছে। আর ইরানের এই যে 25 দিনের স্যাংশন হরমুজ প্রণালীতে সারা পৃথিবীতে কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমেরিকা একটা বড় ধরনের আহ, ধাক্কার সম্মুখীন হয়েছে। তার পেট্রো ডলারের রাজত্ব যেটা, যে সেটা মনে হয় আহ, একেবারে ধ্বংস না হলেও এটা আহ, অনেকটা ধ্বংসের কাছাকাছি চলে যাবে। পেট্রো ডলার যে যে তার এটা লিঙ্ক করা ছিল যে সবাই বাধ্য হবে তেল কিনতে ডলার দিয়ে, তার মাধ্যমে যে ডলারকে একেবারে শক্তিশালী রাখা, সেই বিষয়টা মনে হয় এখন আর ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। ইরান যুদ্ধটা আমেরিকা হ্যাঁ, যেভাবে করি আপনাকে খুব ইন্টারেস্টিং প্রশ্ন হলো এই মুহূর্তে আসলে কিসের কারণে 15টা পয়েন্টস সে দিতে উদ্যত হলো? এক, দুই হলো মানে ইরানের পক্ষ থেকে তো কোনোভাবেই বলা হয়নি, বলেনি, বারবার বলছে যে আমরা যুদ্ধবিরতি চাই, যুদ্ধ বন্ধ করতে চাই। ইরান বারবার বলেছে আমরা এই ধরনের কোনো কিছু চাই না, আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই। তবুও যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এই ধরনের ভূমিকা রাখার মানে এই 15 শর্ত এবং আমরা চাই যুদ্ধ বন্ধ করতে, এই ধরনের ইরান আমাদেরকে রিকোয়েস্ট করেছে, এই যে ভুল ভুয়া কথা বলছে, এর পেছনে মূল কারণ কি বলে মনে করেন? এখানে একটা ধারণা করা হচ্ছে যে 15টা টার্মস এন্ড কন্ডিশন তারা দিছে, এগুলি ইরান কখনোই মানবে না। আগেও দেওয়া হয়েছে একই একই কথা। অনেকে ভাবতেছেন, আমিও সেটা মনে করি, যে ট্রাম্প টাইম নিচ্ছে। একদিকে সে নেগোসিয়েশনের কথা বলছে, হুম। অন্যদিকে কিন্তু সে আপনার 82 এয়ারবর্ন ব্রিগেড পাঠাচ্ছে ওইখানে, ওই 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 মিডল ইস্টে। মিডল আবার ইস্ট। ম্যারিন সোলজার, ম্যারিন পাঠাচ্ছে, আবার স্পেশাল কিছু সৈন্য সৈন্য পাঠাচ্ছে। অর্থাৎ সে সময় নিচ্ছে এই আগামী শুক্রবার পর্যন্ত। সে এই দিচ্ছে, আপনার কি বলে, ওই ডেডলাইন দিচ্ছে, এর ভিতরে চুক্তি স্থগিত করতে হবে, তারা। একটা নেগোসিয়েশন শুরু করতে হবে। এখানে একটা তারা কিন্তু আক্রমণ করছে না আমেরিকা, কিন্তু ইসরায়েল কিন্তু আক্রমণ করে যাচ্ছে। সেই থেকে ধারণা করা হচ্ছে যে আমেরিকা মনে হয় গ্রাউন্ড অফেন্সিভের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার তো সৈন্য এক করতে হবে। তার তো এখন 50,000-এর মতো টোটাল সৈন্য আছে, কিন্তু সৈন্য থাকলেই তো হবে না। আপনার গ্রাউন্ডে যে আক্রমণ করতে হলে তাদের প্রিপারেশনের দরকার আছে, কারণ হরমুজ এর প্রণালীটা আহ, ইরান সম্পূর্ণভাবে প্রোটেক্ট করার মতো ক্ষমতা রাখে। হরমুজ প্রণালীর যে ইরানিয়ান সাইডের যে তীর, ওইখানে হচ্ছে আপনার সেই পাহাড় পর্বত, ওইসব জায়গায় কিন্তু তারা ঘাঁটি গেড়ে বসছে। এমন ভাবে ঘাঁটি কেটে বসছে, সেখানে মানে ওই নরমান্ডি বিচের মতো অবস্থা হয়ে যাবে আমেরিকানদের। আর ইরানের যে রেজিলিয়েন্সটা ইরান দেখিয়েছে, ইরান তো আপনার ঐতিহাসিক ভাবে একটা সিভিলাইজেশন বলা যায়। সেই সাইরাস, দারিউস, কেউই তো ইরানকে পরাজিত, ইরান কখনোই পরাজিত হয় নাই। ইরানের উপর আঘাত আসছে, হালাকু খান এসে অনেক কিছু করে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ইরান তার সিভিলাইজেশন নিয়ে টিকে থাকছে। আপনি দেখেন, 47 বছর ধরে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ ইরানকে স্যাংশন দিয়ে রাখছে, নানা ধরনের স্যাংশন, ছোটখাটো স্যাংশন না। তারপরেও কিন্তু ইরান টিকে আছে। আর ইরানের এই যে 25 দিনের স্যাংশন হরমুজ প্রণালীতে সারা পৃথিবীতে কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আপনি দেখেন আমাদের বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের তো এটা যদি কন্টিনিউ করে আর 1 মাস 2 মাস, যেটা ধারণা করা হচ্ছে 1-2 মাস কন্টিনিউ করবে যুদ্ধ, যদি বন্ধ হয়ে যায়, আজকেও বন্ধ হয়ে যায়, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আপনার গ্যাস, আমাদের যে এলএনজি, সেটা সহসা আসবে বলে মনে হচ্ছে না। কারণ এদের যে কাতারের যে রাস লাফান, তারপরে ওটাও ধ্বংস করছে ইরান। আবার ইরানেরটাও ধ্বংস করে দিছে আমেরিকা কিংবা ইসরায়েল ধ্বংস করে দিছে। সুতরাং টোটাল গ্যাস আউটপুট, এলএনজি আউটপুট, এটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। এখন আমরা আমি বাংলাদেশের কথা চিন্তা করি। আমাদের তো আপনার যে পাইপলাইন, গ্যাস পাইপলাইনে প্রায় সিগনিফিকেন্টলি প্রায় 20% গ্যাস তো আপনার রিগ্যাসিফিকেশন হয় এই এলএনজি থেকে। এলএনজি আমাদের টোটাল এনার্জি মিক্সের প্রায় 15% এখন অকুপাই করে। এখন এই 15% আপনি কিভাবে পূরণ করবেন? আপনি তো কোনো উপায় নাই। এলএনজি তো আপনি পার্সিয়া, ইরান, আর কাতার, ওমান, এইসব কান্ট্রি ছাড়া খুব একটা হয় না। আমেরিকাতে হয়, আমেরিকাতে আপনি আমেরিকা এলএনজি রপ্তানি করে। আর একটা আছে ইন্দোনেশিয়া।
এখন ইন্দোনেশিয়ার সাথে আপনি চুক্তি কবে করবেন, তারপরে কিভাবে আসবে, একটা ঘাটতি, একটা বড় ধরনের ঘাটতির দিকে আমরা চলে গেছি। আমাদের তো পেট্রোলিয়াম প্রোডাক্টস, যেমন এলপিজি প্রোডাক্টসও তো আসে, এলপিজি প্রোডাক্টসও আসে। আর ক্রুড যতই আমরা পাই না কেন, উই ক্যানট প্রসেস ইট, আমরা মাত্র আমাদের চাহিদা 20% করতে পারি, রিফাইনারিতে প্রসেস করতে পারি। তা আমরা যদি দেখি আহ, ইরান আর ইসরায়েল যুদ্ধ, আমেরিকার যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আলটিমেটলি এই সাউথ এশিয়ান কান্ট্রিজ, সাউথ ইস্ট এশিয়ান, ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। আহ, সুতরাং আমাদের চাইতেই হবে যে যুদ্ধটা থামুক, যুদ্ধটা থামুক। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই একটা মানে এই পরিস্থিতিতে একটা রিকমেন্ডেশনও, মানে একটা চিন্তাও আমরা করি যে আমাদের যে এনার্জি সিচুয়েশনটা, এটাকে আরো বেশি ডাইভার্সিফাই করা উচিত। আমেরিকার সাথে যে চুক্তি করছে $1 বিলিয়ন এলএনজি প্রতি বছর কিনবে, এটাকে আরো বাড়াইতেও পারে। এখন না বাড়ায় উপায় নাই, আমরা তো গত বছর $3.8 বিলিয়ন এলএনজি ইম্পোর্ট করছি। সুতরাং ডাইভার্সিফাই করতেই হবে। এবং সবাই বলে যে আমরা সোলারে যাই, এটাই যাই, সেটাই যাই, অনেক কিছু বলা হয়। আমি একটু এনার্জির কথা বলতেছি এই কারণে যে আমরা ডাইরেক্টলি এফেক্টেড হয়েছি এই ওয়ারের দ্বারা। ওয়ারে যত কিছুই হোক না কেন, ইরানের যা কিছু ক্ষতি হোক না কেন, আমাদের কি ক্ষতিটা হচ্ছে, হাউ উই ক্যান ওভারকাম দিস ইস্যু, ফিউচারে আমরা কি করতে পারি। আমাদের সেই দেশীয় কয়লা ভিত্তিক যে প্ল্যান্টটা ছিল, কয়লা দিয়ে আপনার 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের, ওই প্ল্যান্টটা থেকে সরে যাওয়া আমাদের জন্য সুইসাইডাল হয়েছে। আমরা এলএনজি ভিত্তিক হয়ে গেছি। দুইটা টার্মিনাল আছে, একটা এক্সেলারেট, একটা সামিট, এই দুই টার্মিনাল দিয়ে আসে, দুইটা মাত্র টার্মিনাল। এই টার্মিনাল যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, বাংলাদেশ আমরা সম্পূর্ণভাবে এই হয়ে যাব, মানে মানে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হব। অ্যাট দ্য সেম টাইম এইখানে আমরা দেখি যে তেল পাচ্ছে না, আপনার হাহাকার পড়ে গেছে তেলের জন্য। আসবে কিভাবে ঈদের পরে লোকজন, সেটা নিয়েই অনেকে আহ, চিন্তিত হয়ে পড়ছেন। আমার মনে হয় যে আমাদের যে সিএনজি আছে, সিএনজি তো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মিথেন, এটা জি। সিএনজি দেরকে একটু প্রাধান্য দেওয়া দরকার। সিএনজি গাড়ি, সিএনজি বাসও আছে কিছু, সিএনজি ট্রাক বা যেসব যানবাহন আছে, তাদেরকে একটু এই দিলে আপনার মনে হয় বেটার হইতো। কারণ সিএনজি তো আর বিদেশ থেকে ইম্পোর্ট করে না, কিছুটা হয়। আপনি এলএনজি যেটা গ্যাসিফিকেশন করে ন্যাচারাল ওই পাইপলাইনে দেয়, কিন্তু তারপরেও আমি মনে করি যে আর আপনি যানবাহনের জন্য তো সিএনজি আমাদের গ্যাসের অনলি 5% ইউজ করে। না এবার না, এখন না 10% ইউজ করার জন্য দেন, যেন কোনো সিএনজি স্টেশন যেন বন্ধ না থাকে। এই এই দুর্ভাগ্যজনক সিচুয়েশনের মধ্যে আমি কিছুটা মনিটর করছি, দেখছি যে মানুষের যে স্পেশালি মোটরসাইকেল, ছোট ছোট যানবাহন কিভাবে যে এই এই ইসের পেছনে পেট্রোলের জন্য, মানে অকটেনের জন্য আহ, কিভাবে ঘোরাঘুরি করতেছে, সেই জেরি ক্যান নিয়ে এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, একটা খুবই মানে দুর্ভাগ্যজনক। তো যাই হোক, আমরা এটাই চাইবো যে যুদ্ধটা থামুক, যুদ্ধটা থামুক। এখানে আমাদের যুদ্ধ থামানোর ব্যাপারে কোনো ভূমিকা নেওয়ার মতো অবস্থা নাই। পাকিস্তান নিছে, পাকিস্তান একটা ভূমিকা নিচ্ছে, কারণ পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্রপাতি আছে, তাদের তাদের কিছুটা রিস্কও আছে, শেষ পর্যন্ত জড়াই যেতে পারে, ব্রডার এসে আহ, জড়াই যেতে পারে। আর আপনার টার্কিও এই যুদ্ধ থামানোর জন্য উদ্যোগ নিচ্ছে বলে শোনা যায়। কিন্তু ধারণা হচ্ছে, অনেকেই বলতেছেন যে আসলে ট্রাম্প এই 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 করতে চাচ্ছে না, আপনার চুক্তি করতে চাচ্ছে না। ট্রাম্প আসলেই গ্রাউন্ড অফেন্সিভ করতে চাচ্ছে। আর এক্সট্রিম সিচুয়েশন যদি হয়, যদি ইসরায়েলের এক্সিস্টেন্সিয়াল অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে, তাহলে দিস ওয়ার উইল এন্ড ইন এ নিউক্লিয়ার ওয়ার। এ বিষয়ে কোনো মানে একেবারে স্ট্রং পসিবিলিটি, ইসরায়েলের যদি একদম শেষ করে শেষ অবস্থায় পৌঁছে যায় যেভাবে হচ্ছে, তাহলে ইসরায়েল নিউক্লিয়ারে চলে যাবে। এবং এইখানে এদের যে রেজিম চেঞ্জের যে একটা টার্গেট ছিল, রেজিম চেঞ্জ তো আপনার সৈন্য না পাঠায়, গ্রাউন্ডে সৈন্য না পাঠাতে রেজিম চেঞ্জ করতে পারবে না, কোনোভাবেই করতে পারবে না। সেই দিকেই যাচ্ছে। আমাদের কিন্তু ফলস সেদিকে হোপ গেলে হয়ে যাচ্ছে যেটি মনে হয়। বললেন জনাব ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, সেদিকে গেলে কি আসলে কোনোভাবে কি ইউএস অ্যাফোর্ড করতে পারবে বলে মনে করেন? আপনি দেখেন, ইউএস কিন্তু, আমরা যা কিছুই বলি যে ইউএস কিন্তু যুদ্ধ ইকোনমি, সবসময় একটা যুদ্ধ থাকে। আমি গত 20-25 বছর
দেখি নাই 2টা মাস ইউএস এর কোনো একটা যুদ্ধ নাই কোন দেশে। আজকে এখানে আছে, গ্রেনাডে আছে, না হলে আপনার ওই অ্যাঙ্গোলায় করতেছে, না হলে যা মোট কথা খুঁজে খুঁজে বাইর করে তারা যুদ্ধ করতেছে। আর এখানে যে ওয়ার ইকোনমি যেটা যেটা আপনার যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তাদের জন্য তো একটা ফিল্ড ডে। এই যে এই যে মিসাইল গুলি ধ্বংস হচ্ছে, এই যে মিসাইল গুলি ইউজ করতেছে, তার রিপ্লেসমেন্ট হবে না? তাদের বিজনেসের জন্য তো তারা এগুলি চায়। ইউক্রেন যুদ্ধ তো অনেকে ধারণা করে যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কারণে এই ইউক্রেন যুদ্ধ চলতেছে। ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে আসতেছে, এখন এই যুদ্ধ হলো, অনেক অস্ত্রপাতি বিক্রি হবে, নতুন টেকনোলজি আসবে, এবং অস্ত্রপাতিগুলি পরীক্ষা হলো টমাহাক কি খুব এফেক্টিভ কি এফেক্টিভ না, সেগুলিও তো প্রমাণিত হয়ে গেল। তবে আমি আলটিমেটলি যেটা বলবো, যে ইরান দেখিয়ে দিয়েছে ইরানের যে যুদ্ধ পরিকল্পনা, ইরানের যে রেজিলিয়েন্স, এবং ইরানি জনগণের যে একত্রতা, তাদের রাষ্ট্রের প্রতি, তাদের কাজ, সিভিলাইজেশনের প্রতি তাদের যে আনুগত্য, এটা কঠিন। এইখানে আমেরিকা যদি রেজিম চেঞ্জ করতে চায়, সেটা করতে পারবে না, এটা ইম্পসিবল হবে। মাঝখান দিয়ে আমেরিকা এই যুদ্ধ টুদ্ধ করে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অস্ত্রপাতি ব্যবসা হবে, এই হবে। ব্যবসা এখন হবে। তো জি। ভালো কিছু হবে বলে তো মনে হচ্ছে না। এটাই তো বাস্তবতা।